রাদারফোর্ডের মডেল পড়েছি। এই রাদারফোর্ডের মডেলের বেশ কিছু ত্রুটি ছিল, যে সমস্ত ত্রুটিগুলো পুরোপুরি ধরা যাচ্ছিল কার বেসিসে, আমাদের ম্যাক্সওয়েল, সেই ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরির বেসিসে। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি আমাদের পুরোপুরিটা লাগবে না, এখানে যেটুকু দরকার সেটা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে কী বোঝাচ্ছে এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কীভাবে কনস্ট্রাক্ট হচ্ছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কম্পোনেন্টসগুলো কী কী সেগুলো একটু দেখব। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাকে বাংলায় বলছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার দুটো পার্ট কিভাবে বুঝতে পারছি, একটা ইলেকট্রো আর একটা ম্যাগনেটিক। অর্থাৎ আমাদের যে রেডিয়েশন পাবো সেই রেডিয়েশনের একটা পার্ট পুরোপুরি থাকবে ইলেকট্রিক্যাল পার্ট, আরেকটা পার্ট সেটা পুরোপুরি থাকবে ম্যাগনেটিক পার্ট, বা একটা তড়িৎ পার্ট আর একটা চুম্বকীয় পার্ট। এই যে তড়িৎ পার্ট বা চুম্বকীয় পার্ট বলছি, সেই পার্টগুলো অ্যাকচুয়ালি কি আমাদের তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ প্রাবল্য এবং চৌম্বক ক্ষেত্রের যে চৌম্বক প্রাবল্য, সেই দুটো উপাংশ আমাদের এখানে ধরতে হবে। আমরা জানি কি আমাদের পুরোপুরি বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। এবার 3 ডাইমেনশনাল যদি হয় তাহলে আমাদের কি থাকছে, এক্স, ওয়াই এবং জেড। যদি এটা আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমাদের এটা জেড অ্যাক্সিস, এবং প্রত্যেকটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, বা ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, বা জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল আমাদের কত, 90 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্সিস পরস্পরের সঙ্গে আমাদের সমকোণে থাকে। এবার যদি কোনো একটা রেডিয়েশন বলতে এখানে আমাদের যেটা কনসিডার করবো সেটা হচ্ছে ওয়েভ বা তরঙ্গ। রেডিয়েশন বা ওয়েভ, কোনো একটা ওয়েভ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি যাতায়াত করে, সেই যে মুভমেন্ট, সেই রেডিয়েশনের মুভমেন্টটাকে বলা হয় প্রোপাগেশন। এইবার রেডিয়েশন যদি আমাদের প্রোপাগেট করে, তাহলে ধরে নিই এইটা আমাদের সেই এক্স অ্যাক্সিস, যে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এই যে রেডিয়েশন, সেই রেডিয়েশনটা প্রোপাগেট করে চলছে। তাহলে এইটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, তার সাথে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস সেইটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, সেই ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, সেই ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, তার যে কোনো একটি প্রাবল্য ভেক্টর, সেই প্রাবল্য ভেক্টর কি হবে, প্রোপাগেট করবে। এই প্রোপাগেশনটাকে যদি আমি এরকম করে দেখাই, এবং এই প্রোপাগেশনটাকে আমি কি বলছি, যে B0 এবং ভেক্টর B0 মানে চৌম্বক ক্ষেত্রের যে প্রাবল্য, চৌম্বক প্রাবল্যের উপাংশ। এবার আমাদের কাছে আরেকটা সমকোণী অ্যাক্সিস থাকছে, সেই সমকোণের অ্যাক্সিসটা কি, জেড অ্যাক্সিস। এই জেড অ্যাক্সিস বরাবর তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যজনিত যে উপাংশ, সেই প্রাবল্যজনিত উপাংশটা আমরা পাবো, এবং সেটাকে আমি E0 ভেক্টর দিয়ে যদি বলি, তাহলে এখানে কি লিখবো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপাংশ। মোদ্দা কথা, এই যে ওয়েভ, সেই ওয়েভের এটা হচ্ছে কি আমাদের প্রোপাগেশন অফ ওয়েভ, প্রোপাগেশন অফ ওয়েভ বা প্রোপাগেশন অফ সাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই রেডিয়েশনটা যদি এই এক্স অ্যাক্সিস বরাবর প্রোপাগেট করে, তার একটা উপাংশ আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, যেটা আমি চৌম্বক প্রাবল্যের উপাংশ দিয়ে বললাম। আরেকটা উপাংশ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপাংশ, যেটা আমাদের এক্স এবং ওয়াই উভয়ের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে জেড অ্যাক্সিস বরাবর থাকছে। তাহলে এখানে আমাদের B0 ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু E0 ভেক্টর। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কোন কোন তরঙ্গগুলো বা কোন কোন রেডিয়েটিভ সেন্সগুলোকে ধরা হচ্ছে, আমাদের প্রথমে আসবে আলো। কোনো একটা ওয়েভ যদি আমাদের প্রোপাগেট করে, সেই প্রোপাগেশন কিভাবে দেখানো যেতে পারে, সেই প্রোপাগেশনকে আমি এইভাবে যদি দেখাই, তাহলে এই যে টপমোস্ট এবং এই যে টপমোস্ট পয়েন্ট, সেই দুটো টপমোস্ট পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব,
সেই মধ্যবর্তী দূরত্বকে আমি কি বলতে পারি, ল্যামডা, বা তাকে বলছে কি, তাকে বলা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা সমান সমান আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট হয়, এটা একটা দৈর্ঘ্য, কিন্তু এর ইউনিট খুবই ছোট হয়। একে আমরা ন্যানোমিটার, ন্যানোমিটার বা সেন্টিমিটার বা আমস্ট্রং এই সমস্ত ইউনিটে প্রকাশ করব। এবার 1 আমস্ট্রং is equals to 10 to the power minus 10 মিটার is equals to 10 to the power minus 8 সেন্টিমিটার, এই রিলেশনটা আমাদের জানতে হবে। এবং 1 ন্যানোমিটার সমান সমান 10 to the power minus 9 মিটার, এই রিলেশনগুলো জানতে হবে। যদি এই যে টপমোস্ট এবং এই টপমোস্ট, এই যে দূরত্ব ব্যবধান মানে ল্যামডা, সেই ল্যামডার যদি আমি অনন্যক নিই মানে 1 বাই ল্যামডা, সেই 1 বাই ল্যামডা আমাদের কি হয়ে গেল, তাহলে হলো 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এই 1 বাই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার, যেটাকে নিউ বার, নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। নিউ বার সমান সমান আমাদের হয়ে গেল কি 1 বাই ল্যামডা। তাহলে এই নিউ বারের একক কি হবে আমাদের, ন্যানোমিটার, ন্যানোমিটার ইনভার্স বা সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স, এই সমস্ত ইউনিট। এবার যদি এই 1 বাই ল্যামডাকে সি দিয়ে গুণ করি, 1 বাই ল্যামডা গুণন সি, তাহলে কি হবে, সি ইন্টু নিউ বার। এই সি কে কি বলছি, সি কে বলা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এই সি দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমি কি পাচ্ছি, সি ইন্টু নিউ বার। এই গুণফলটাকে প্রকাশ করা হয় নিউ দ্বারা, অর্থাৎ কম্পাঙ্ক, কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা যাকে বলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, কিউ ইউ ই এন সি ওয়াই, ফ্রিকোয়েন্সি। এই নিউ, নিউ এর সাথে শক্তি বা এনার্জি তার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, ই প্রপোর্শনাল টু নিউ, ই ইজ ইকুয়ালস টু, এই যে প্রপোর্শনাল, সেই প্রপোর্শনাল যদি তুলে দিই তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক দরকার, সেই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে এইচ ইন্টু নিউ। এই এইচ কি, এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, পি এল এ এন কে এস, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার মান কত, 3.326 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, বা 3.326 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর ইন্টু সেকেন্ড। এবারে যে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কি কি সেটা একটু দেখি। ফার্স্ট আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি বলতে পারি কসমিক রশ্মি বা এক্স রশ্মি বা গামা রশ্মি বা ইউভি রশ্মি, এরকম অনেকগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। সেই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমাদের প্রত্যেকটার যে প্রকৃতি, সেই প্রকৃতি সম্বন্ধে জানার এতটুকু দরকার নেই। আমরা যেটা জেনে রাখবো সেটা হলো প্রত্যেকটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সেই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যার ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে সাজাই, তাহলে সেই সিরিজটা কি হবে। এবার সেই সিরিজটা যথেষ্টই বড়সড় এবং সেটাকে মনে রাখা একটু টাফ। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা একটা ট্রিক্স ফলো করব, যে ট্রিক্স দিয়ে অতি সহজেই সেটা মনে রাখা যায়। যে ট্রিক্সটা কি লিখছি, বি এ এম এ আই এন ভি আই এস ইউ ভি এক্স ওয়াই কে, কি বললাম, বা মা ইনভিস ইউভি এক্স ওয়াই কে, এই যে ট্রিক্স, সেই ট্রিক্স দিয়ে সেটাকে পুরোপুরি মনে রাখা যায়। বাদে মনে রাখবো বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ। মাদে মনে রাখবো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। ইন্দে মনে রাখবো, ইন্দে কি মনে রাখবো, আমাদের আইআর মানে ইনফ্রারেড,
ইনফ্রারেড বা যেটাকে বলা হচ্ছে আইআর। ভিজ দিয়ে মনে রাখবো ভিজিয়েবল বা দৃশ্যমান, দৃশ্যমান বা ভিজিয়েবল, দৃশ্যমান বা ভিজিয়েবল। এবার এই ইউভি একসাথে মনে রাখবো আমাদের আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি বা ULTRAVIOLET, আলট্রা ভায়োলেট। এবার এই এক্স দিয়ে মনে রাখবো আমাদের এক্স রশ্মি, ওয়াই দিয়ে মনে রাখবো গামা রশ্মি, কারণ গামাটা ঠিক ওয়াই এর মতোই দেখতে। এবং কে দিয়ে মনে রাখবো আমাদের কসমিক রশ্মি বা কসমিক রেডিয়েশন, কসমিক রশ্মি বা কসমিক রেডিয়েশন। এবার এই যে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, ইনফ্রারেড দৃশ্যমান বা অতিবেগুনি বা এক্স গামা রশ্মি বা কসমিক রশ্মি, এদের যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাই তাহলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বেতার তরঙ্গের। এই সিরিজ থেকে বেশ শর্ট কোশ্চেন আসে। কি তাহলে সবার ফার্স্ট যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, এই অর্ডারটা কি হবে? এই অর্ডারটা হবে আমাদের বেতার, তারপর পাবো মাইক্রোওয়েভ, তারপর পাবো ইনফ্রারেড বা আইআর, তারপর পাবো ভিজিয়েবল রিজিয়ন, তারপর পাবো আলট্রা ভায়োলেট, তারপর পাবো এক্স রশ্মি, তারপর পাবো গামা রশ্মি, তারপর পাবো আমার কসমিক রশ্মি। এবার আমরা কি দেখলাম যে 1/λ সেটা পুরোপুরি সমান কার সাথে? নিউ বার বা তরঙ্গ সংখ্যার সাথে। তাহলে তরঙ্গ সংখ্যার যেরকম তরঙ্গ সংখ্যার অর্ডার। এবার এই তরঙ্গ সংখ্যা নিউ বার সেটা কার সাথে প্রপোর্শনাল টু? নিউ বা কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ সংখ্যার অর্ডার বা কম্পাঙ্কের অর্ডার, সেই অর্ডারটা আমার কি হবে? এই অর্ডারের ঠিক উল্টো, অর্থাৎ কসমিক রশ্মি, তারপর যাবে গামা, তারপর যাবে এক্স, তারপর যাবে ইউভি, তারপর যাবে ভিজিয়েবল, তারপর যাবে আইআর, তারপর যাবে আমার মাইক্রোওয়েভ, তারপর যাবে বেতার তরঙ্গ। এই যে সিরিজ, সেই সিরিজগুলোতে কিছু কোশ্চেন দেয়। এবার আরো কিছু ডেটা আমাদের জানতে হবে কি, যে এই যে ভিজিবল রিজিয়ন, সেই ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য, সেই আলোক তরঙ্গ দৈর্ঘ্যের যে ল্যামডা রেঞ্জ, সেই রেঞ্জটা কত? ভিজিবলের জন্য যে ল্যামডা রেঞ্জ, সেই ল্যামডা রেঞ্জ আমরা মনে রাখবো 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রং। অনেক জায়গায় এটা লেখা থাকে 3700 আমস্ট্রং থেকে বেশি। এই আমস্ট্রং স্ট্যান্ডার্ড ফর্ম এইটা 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রং। আরেকটা ডেটা সেটা হলো আমাদের আলট্রা ভায়োলেট বা ইউভি, তার যে ল্যামডা সেটা মনে রাখবো 150 আমস্ট্রং থেকে আমাদের 4000 আমস্ট্রং। আমাদের যে দৃশ্যমান আলোক রশ্মি ছিল, সেই দৃশ্যমান আলোক রশ্মির যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমাদের কাছে খুবই দরকারি। এবং এই দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জে আমাদের কোন কোন আলোগুলো পড়ে যাচ্ছে? লাল আলো, সবুজ, বেগুনি বা নীলাভ সবুজ, এই সমস্ত আলোগুলো পড়ে যাচ্ছে। এবং সেই টোটাল আলোর যে পটি, সেই পটি বা ব্যান্ড, সেই ব্যান্ডটাকে কীভাবে মনে রাখবো? সেই ব্যান্ডটাকে পুরোপুরি মনে রাখবো আমরা নিউটনের যে বর্ণচাকতি বা নিউটন যে কালার হুইল, সেই কালার হুইল দিয়ে। এই যে নিউটনের বর্ণচাকতি, সেই নিউটনের বর্ণচাকতি কীভাবে আঁকাবো? একটা চাকতি দেবো, চাকতি দেওয়ার পর এই দেবো এবং এই দেবো। কীভাবে আঁকাবো? ভি, বি, জি, ওয়াই, ও, আর। ভিদে কি? ভিদে হচ্ছে আমাদের ভায়োলেট, অর্থাৎ বেগুনি যে বর্ণ সেইটা। বি দিয়ে হচ্ছে ব্লু, জি দিয়ে গ্রিন, ওয়াই দিয়ে ইয়েলো, ও দিয়ে অরেঞ্জ, আর দিয়ে রেড। এই যে কালারগুলো পেলাম, সেই কালারগুলোর মধ্যে
সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত যে আলো, সেই সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে আলো সেটা হচ্ছে আমাদের রেড, মানে আর ম্যাক্স, ম্যাক্স কত হলো ম্যাক্সিমাম, সেইটা কার রেড। এবং আর মিন মানে মিনিমাম, মিনিমাম কার হলো ভায়োলেট, ভায়োলেট মানে লাল বর্ণ এবং বেগুনি, বেগুনি বর্ণ। এই যে বর্ণ চারটি, সেটা চারটি ছাড়া যদি আমাদের আঁকাতে হয় তাহলে কিভাবে আঁকাবো? আমরা জানি কি বেনিয়া সহকলা, বে নি আ সহ ক লা, বে দিয়ে বেগুনি বা ভায়োলেট, নি দিয়ে নীল বা ব্লু, আ দিয়ে হচ্ছে আমাদের আকাশী, আকাশীকে কি বলতে পারি? ব্লু ভায়োলেট, ব্লু ভায়োলেট। স দিয়ে হচ্ছে সবুজ বা গ্রিন, হ দিয়ে হলুদ বা ইয়েলো, ক দিয়ে আমাদের কমলা বা অরেঞ্জ, এবং লা দিয়ে লাল বা রেড কালার। এই যে আকাশী বা ব্লু ভায়োলেট বললাম, এই ব্লু ভায়োলেট কালারের মধ্যে আমাদের আরেকটা কালার চলে আসে, সেই কালারটা হচ্ছে আমাদের বলা হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো। তার মানে এই মাঝখানের ডিজাইনে আরেকটা আমরা কালার পাচ্ছি, সেটাকে কি বলবো? ইন্ডিগো, ইন্ডিগো কালার। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা সেটাকে ব্যাখ্যা করা যায়, এটা ঠিক। কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে ফার্দার যে অ্যাটমিক ফেনোমেনা, সেই অ্যাটমিক ফেনোমেনাগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। এছাড়া আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে আরও বেশ কিছু ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না আমাদের এই ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে থিওরি, সেই থিওরি দিয়ে। সেই সমস্ত পয়েন্টসগুলো কি? সেই সমস্ত পয়েন্টসের মধ্যে প্রথমে আসবে হচ্ছে আমাদের ওয়েভের যে প্রোপাগেশন, অর্থাৎ কোনো একটা তরঙ্গ যে প্রোপাগেট করে যাচ্ছে, সেই প্রোপাগেশন অফ ওয়েভ, সেই প্রোপাগেশন অফ ওয়েভ, সেই জিনিসটাকে ম্যাক্সওয়েলের যে আমাদের এই থিওরি, সেই থিওরি ব্যাখ্যা করতে পারে না। তাহলে প্রোপাগেশন, প্রোপাগেশন অফ ওয়েভ, এইটা। দুই নাম্বার কি বলতে পারি? দুই নাম্বার বলতে পারি আমাদের প্রতিসরণ বা রিফ্র্যাকশন, প্রতিসরণ, প্রতিসরণ বা রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে না। তিন নাম্বার আমাদের ব্যতিচার, ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স, ইন্টারফেয়ারেন্স। চার নাম্বার আমাদের বিচ্ছুরণ, বিচ্ছুরণ বা ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন। পাঁচ নাম্বার আরো কিছু পয়েন্ট আছে, তার মধ্যে ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ফটো ইলেকট্রিক এফেক্ট, আমাদের যে কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, রেডিয়েশন। এই যে ছটা পয়েন্ট, সেই ছটা পয়েন্টকে আমরা এই ম্যাক্সওয়েলের থিওরিতে বলা যাচ্ছে না। এই ম্যাক্সওয়েলের থিওরিতে যদি এগুলো বলা না যায়, তার মানে এই যে পয়েন্টসগুলো, সেই পয়েন্টসগুলো ম্যাক্সওয়েলের যে থিওরি, সেই থিওরির সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে গেলে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এবং সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে ফার্দার যে অ্যাটমিক ফেনোমেনা, সেই অ্যাটমিক ফেনোমেনাগুলোকেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। কারণ প্ল্যাঙ্কসের থিওরি যে ছিল, সেই প্ল্যাঙ্কসের থিওরিতে কি বলা আছে? প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি এর কিছু বৈশিষ্ট্য বা পয়েন্টস আছে। সেই ফার্স্ট পয়েন্টের মধ্যে বলা আছে যে কোনো বস্তু শক্তি বিকিরণ করবে বা শোষণ করবে, সেইটা কখনোই নিরবিচ্ছিন্ন পদ্ধতি না, অর্থাৎ সেটা কখনোই আমাদের কন্টিনিউয়াস প্রসেস হতে পারে না। কোনো বস্তু বা শক্তি শোষণ বা গ্রহণ কখনোই একটি নিরবিচ্ছিন্ন
নিরবিচ্ছিন্ন বা আমাদের কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন পদ্ধতি হয় না। এবার এই যে শক্তির শোষণ বা শক্তির বিকিরণ সেটা কিভাবে হবে? অল্প পরিমাণ শক্তি, সেই অল্প পরিমাণ শক্তি যে শক্তিটা সবসময় বিকিরিত হবে বা আমাদের শোষণ হবে বা গ্রহণ হবে, সেই অল্প পরিমাণ শক্তি সেইটা আমাদের সবসময় কি হবে? পূর্ণ সংখ্যার যে গুণিতক সেই গুণিতকের সঙ্গে সমানুপাতিক। তাহলে শক্তির বিকিরণের অল্প পরিমাণ শক্তি সর্বদা কি হবে? যে ধনাত্মক লেখাটা বেটার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে সমানুপাতিক। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। এই পয়েন্টগুলো আস্তে আস্তে সবই বলবো। সেকেন্ড যেটা পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এই যে শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, অর্থাৎ এই যে অল্প পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হচ্ছে, সেই শক্তির শোষণ বা বিকিরণকে আমরা সবসময় বলবো কি? কোয়ান্টাম বা কোয়ান্টা। এবার এই শক্তির শোষণ বা শক্তির বিকিরণ যদি আলোক রশ্মির ক্ষেত্রে হয় তাহলে তাকে বলো ফোটন। অর্থাৎ অল্প পরিমাণ যে শক্তি তাকে কি বলবো? কোয়ান্টা, কোয়ান্টাম। এবার আলোক রশ্মির ক্ষেত্রে আলোক শক্তি, সেই আলোক শক্তি কি বলবো? ফোটন। আলোক শক্তি কি বলবো? ফোটন। আমাদের 3 নম্বর যে পয়েন্ট, সেই 3 নম্বর পয়েন্ট শক্তির শোষণ বা বিকিরণ। শক্তির শোষণ বা বিকিরণ, শক্তির শোষণ বা বিকিরণ, এই অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা সবসময় কি হবে? সবসময় আমাদের যে শক্তি বিকিরিত হচ্ছে বা যে শক্তি শোষণ হচ্ছে সেই শক্তির কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, প্রপোর্শনাল টু কম্পাঙ্ক। এবং কম্পাঙ্ককে আমরা কি বুঝিয়েছিলাম? নিউ দিয়ে। তাহলে 4 নম্বর পয়েন্ট, এই যে কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক বলছি, সেই সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে দিই তাহলে ই প্রপোর্শনাল টু আমাদের হচ্ছে নিউ, বা সেখান থেকে ই ইজ ইকুয়ালস টু একটা ধ্রুবক এইচ এবং নিউ। এই এইচ কে কি বলা হয়েছিল? এইচ সমান সমান হবে প্ল্যাঙ্কসের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক যার মান কত? 3.326 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড, বা 3.326 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 আর ইন্টু সেকেন্ড। তাহলে এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক, সেই প্ল্যাঙ্কের ধ্রুবক এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু নিউ বা ই সেটা কনস্ট্যান্ট না। কেন? কারণ ই প্রপোর্শনাল টু নিউ বা নিউ প্রপোর্শনাল টু ই, মানে আমাদের নিউ যদি বৃদ্ধি পায় তাহলে ই বৃদ্ধি পাবে, বা ই যদি হ্রাস পায় তাহলে আমাদের নিউ সেটাও হ্রাস পাবে। 5 নম্বর যে পয়েন্ট, সেই 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্রতি কোয়ান্টা বা প্রতি ফোটন যে শক্তি শোষণ হচ্ছে সেই শক্তির পরিমাণটা হচ্ছে আমার ই ইকুয়ালস টু এইচ নিউ। এবার যদি সেই বিকিরিত শক্তি বা শোষিত শক্তির মধ্যে আমাদের এন সংখ্যক কোয়ান্টা বা এন সংখ্যক ফোটন থাকে, অর্থাৎ যদি এন সমান সমান আমি বলি যে মোট কোয়ান্টার পরিমাণ বা মোট ফোটনের পরিমাণ, তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে? ই ইকুয়ালস টু এন এইচ নিউ। কেন? কারণ এই যে এইচ নিউ, সেই এইচ নিউকে আমি এন সংখ্যাতে গুণ করবো, ই ইকুয়ালস টু এন এইচ নিউ। এবং এই যে প্রথম যে লাইনটা সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সঙ্গে সমানুপাতিক, তাহলে এই এন এর মান সবসময় কি হবে? এন সমান সমান হবে 1 2 3 4 ডট ডট ডট। কখনোই এন এর মান আমাদের 0 হতে পারবে না, বা 0.5 হতে পারবে না, বা মাইনাস 0.5 হতে পারবে না, বা 1.5, এই সমস্ত ফ্র্যাকশনাল রাশিগুলো হতে পারবে না। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ই ইকুয়ালস টু এইচ নিউ যদি এন এর মান 1 হয়, যদি এন এর মান 2 হয় তাহলে 2h নিউ, যদি এন এর মান 3 হয় তাহলে 3h নিউ, যদি 4 হয় 4h নিউ।
অর্থাৎ এই শক্তি শোষণ বা বিকিরণ এই যে ডেটা সেই ডেটা অনুসারে সবসময় ঘটতে থাকবে। এইটা গেল। এবার 6 নম্বর যে পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি আমি এখানে n সমান সমান মোট কোয়ান্টার পরিমাণ, এই মোট কোয়ান্টার পরিমাণ মানে n এর মান যদি আমি ধরি অ্যাভোগাড্রো সংখ্যা বা এন এ, এন এ কি বলেছি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত আমাদের 6.023 ইন্টু 10⁻23 বা 1 মোল। এই অ্যাভোগাড্রো সংখ্যা নেই, তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে E ইকুয়ালস টু এন এ ইন্টু এইচ ই। এই যে ই সেই ই অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক যদি আমার কোয়ান্টা থাকে বা 1 মোল পরিমাণ যদি কোয়ান্টা থাকে, তার দ্বারা নির্গত যে শক্তি বা বিকিরিত যে শক্তি, সেই বিকিরিত শক্তির যে পরিমাণ সেই পরিমাণ অর্থাৎ ই, এই টার্মটার একটা নতুন নাম আছে, সেই নতুন নামটা হচ্ছে 1 আইনস্টাইন। তাহলে আমরা 1 আইনস্টাইন বলতে কি বুঝবো? 1 আইনস্টাইন বলতে সবসময় বুঝবো যে প্রতি মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক কোয়ান্টার পরিমাণ, সেই কোয়ান্টা যত পরিমাণ শক্তি আমাদের বিকিরণ করে বা শোষণ করে সেই পরিমাণ শক্তিটাকে আমি কি বলবো 1 আইনস্টাইন। এবার আমরা জানবো যে বর্ণালী বা স্পেকট্রাম কি জিনিস। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সাদা আলোকে যদি কোনো প্রিজম, সেই প্রিজমের মধ্য দিয়ে পাস করানো হয় তাহলে সেই সাদা আলো 7টি আলাদা আলাদা বর্ণে বিভক্ত হয় এবং প্রত্যেকটি যে বর্ণ সেই সাদা বর্ণের যে 7টি আলাদা আলাদা বিভক্ত বর্ণ, সেই বিভক্ত বর্ণের প্রত্যেকটি তরঙ্গদৈর্ঘ্য সেই তরঙ্গদৈর্ঘ্য আমাদের আলাদা হবে। এবার সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমাদের একটা নতুন যন্ত্র ডেভেলপ হলো, যে যন্ত্রের নাম হলো স্পেকট্রোফটোমিটার। এখানে কি করা হয়, এখানে আমাদের যে বর্ণালী পাবো সেই বর্ণালীকে বিশ্লেষণ করা হয় এবং সেই বর্ণালীর প্রকৃতি বা নেচার জানা হয়। এবার সেই যে আমাদের স্পেকট্রোফটোমিটার, সেই স্পেকট্রোফটোমিটার যন্ত্রের যে সেট আপ বা যে গঠন, সেই গঠনটা এমনভাবে করা আছে তার মধ্যে আমাদের একটা প্রিজম রাখা আছে, সেই প্রিজমটা পুরোপুরি সমকোণে রাখা আছে এবং সেই প্রিজমে আমাদের যে আলোকরশ্মি, সেই আলোকরশ্মি বিচ্যুরিত হয়ে যাওয়ার পর একটা ফটোগ্রাফিক প্লেট রাখা আছে, সেই ফটোগ্রাফিক প্লেটে গিয়ে তার নিজস্ব মতো করে বর্ণালী বা স্পেকট্রাম বা ব্যান্ড প্রতীক, সে প্রতীক তৈরি করে। তো সেই সেট আপটা কেমন, যদি আমাদের এটা আলোকরশ্মি, এবার আলোকরশ্মি আমরা কি জানলাম যে ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে জানলাম যে আলোকরশ্মি সেটা হচ্ছে আমাদের পুরোপুরি কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে যে আলো, সেই আলো আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা আলো, সেটা আমি কার মধ্যে দিয়ে পাস করছি, সেটা পাস করাচ্ছি প্রিজমের মধ্য দিয়ে। তাহলে এটা আমার কি, এটা হলো আমাদের প্রিজম, এটা হলো আমাদের সেই প্রিজম। প্রিজমের মধ্যে যদি আলোকরশ্মি পড়ে তাহলে সেই আলোকরশ্মিগুলি আমাদের এইভাবে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তারা কি করবে, তারা পুরোপুরি একটা প্লেট দেখা থাকবে, সেই প্লেটের মধ্যে গিয়ে আমাদের প্রতি বা ব্যান্ড তৈরি করবে। এই প্লেটটাকে কি বলবো ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেট। এবং এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ব্যান্ড বা পটি। এই যে আমাদের ব্যান্ড বা পটি তৈরি হচ্ছে, সেই ব্যান্ড বা পটি হলো স্পেকট্রাম বা স্পেকট্রা, বা আমাদের স্পেকট্রাম। এই যে পুরোপুরি সেটআপ, সেই পুরোপুরি সেটআপটা আমাদের কার, সেই পুরোপুরি সেটআপটা হলো আমাদের যে বর্ণালীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোস্কোপ, সেই স্পেকট্রোস্কোপ, বর্ণালীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোস্কোপ, সেই স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোফটোমিটার বা স্পেকট্রোফটোমিটার, সেই স্পেকট্রোফটোমিটার যন্ত্র। তাহলে বর্ণালী সংজ্ঞা কি হবে, বর্ণালী সংজ্ঞা হবে কোনো উদ্দীপ্ত, লিখছি কোনো উদ্দীপ্ত শক্তি বিকিরণকারী
বিকিরণকারী বস্তু, সেই বস্তু আমাদের কঠিন, তরল, গ্যাস সবই হতে পারে। কঠিন, তরল বা গ্যাস, কঠিন, তরল বা গ্যাস কোনো উদ্দীপ্ত শক্তি বিকিরণকারী বস্তু থেকে নির্গত আলোক রশ্মি বা কি বলতে পারি শক্তি, সেই শক্তি, এই শক্তিটা অ্যাকচুয়ালি কি, সেই শক্তিটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদের এই যে বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোস্কোপ যন্ত্রের প্রিজম দ্বারা বিচ্ছুরিত হবে। এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, এই ঘটনাটা কি হলো? বিচ্ছুরিত বা ডিফ্র্যাকশন। বিচ্ছুরিত হয়ে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যেটাকে আমি ল্যাম্ডাতে প্রকাশ করছি, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক শক্তির কোটি বা যাকে বলছি ব্যান্ড কোথায় সৃষ্টি করবে? আমাদের যে ফটোগ্রাফিক প্লেট, সেই ফটোগ্রাফিক প্লেটে কোটি যদি ফটোগ্রাফিক প্লেট এ তৈরি করে, তবে সেই কোটি বা ব্যান্ডকে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম। এইটা হলো আমাদের বর্ণালী বা স্পেকট্রামের ডেফিনেশন। এবার এই যে বর্ণালী বা স্পেকট্রাম, সেই বর্ণালী বা স্পেকট্রামকে দুটো ভাগে ভাগ করা যায়। ফার্স্ট যে ভাগ, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। যাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর 2 নাম্বার আমাদের বিচ্ছিন্ন বর্ণালী বা যাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম। বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম। এবার এই যে বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম, তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী। সেটা পরে ডেফিনেশন সহকারে দেখি। অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী। এই যে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, এই দুটোকে একটা ক্যাটাগরাইজ করা হচ্ছে। সেই ক্যাটাগরির নাম কি? সেই ক্যাটাগরির নাম হচ্ছে আমাদের যে নিঃসরণ বর্ণালী। আমাদের এমিশন স্পেকট্রাম। এবার এই যে দুটো ক্যাটাগরি, সেই দুটো ক্যাটাগরি ছাড়া আরেকটা ক্যাটাগরি আছে, তাকে আমি কি বলবো? তাকে বলবো শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। শুরুতে শোষণ বর্ণালী কি জিনিস সেটা একটু জেনে নিই। শোষণ বর্ণালী যাকে কি বলা হচ্ছে? আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম।
অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম, এই যে শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম, তার যে সেটআপ, সেই সেটআপটা দেখি যে আমাদের একটা আলোক রশ্মির সোর্স দরকার। এক্ষেত্রে আলোক রশ্মির সোর্স হিসাবে যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তপ্ত ভাস্বর বস্তু থেকে নির্গত যে সাদা আলোক রশ্মি। তাহলে উত্তপ্ত উত্তপ্ত ভাস্বর বস্তু থেকে নির্গত নির্গত সাদা আলোক রশ্মি। এই সাদা আলোক রশ্মি বা হোয়াইট লাইট, সেটা যদি আমি কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে পাঠাই, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে পাঠানোর পর কি হবে, এই যে বস্তু, সেই বস্তু কি করবে, সেই বস্তু থেকে যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মি তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা শোষিত হবে। পাঠালে নির্গত আলোক রশ্মি বেশ কিছু অংশ ওই তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা শোষিত হবে মানে কি, অ্যাবজর্পশন হবে, শোষিত হবে। এবার শোষিত হওয়ার পর যে অংশটুকু আমার শোষণ হলো না, সেই অংশটুকু যখন আমি বর্ণালী আকারে পাবো, সেই বর্ণালী আকারে বলা হবে আমাদের শোষণ বর্ণালী। এবং এই যে অংশটুকু বেরিয়ে গেল, তার মাঝখানের গল্পগুলো কেমন, তার মাঝখানের গল্পগুলো এরকম যে যে বর্ণালীটা আমার শোষিত হলো এবং যে বর্ণালীটা শোষিত হলো না, সেই শোষিত না হওয়া বর্ণালীটাকে যখন আমি বর্ণালী বীক্ষণ যন্ত্র ফেলে দেখবো, তাহলে কি দেখা যাচ্ছে যে অশোষিত আলোক রশ্মিকে যদি বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোফটোমিটার বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে আলোগুলো শোষিত হয়ে গেল, সেই আলোগুলো আমাদের ফটোগ্রাফিক প্লেটে গিয়ে কালো পটি বা ব্যান্ড তৈরি করবে, এবং যে আলোগুলো শোষিত হলো না, সেই আলোগুলি সেই যে ব্যান্ড, সেই ব্যান্ডের উজ্জ্বল পটি হিসেবে থাকবে। তাহলে যন্ত্র দ্বারা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে শোষিত আলোক রশ্মি ফটোগ্রাফিক প্লেটে কালো কালো দাগের সৃষ্টি করবে। এই যে কালো কালো দাগ, সেই কালো কালো দাগ কি জন্য তৈরি হয়েছে, যেহেতু তারা শোষিত হয়ে গেছে। এবার এই কালো কালো দাগগুলোকে আমি কি বলবো, অ্যাকচুয়ালি শোষণ বর্ণালী বলে। হয়তো এই যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা থেকে খুব একটা কিছু ক্লিয়ার হলো না। এবার সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরি আমাদের আলোক রশ্মির যে সোর্স, সেই আলোক রশ্মির সোর্সটা হচ্ছে এইটা। এবার এখানে আমি একটা প্লেট রাখবো, যে প্লেটে একটা ছিদ্র করে দেবো, যে ছিদ্র দিয়ে আলোক রশ্মি সোজা পথে আমার বেরিয়ে চলে আসতে পারে। এবার যে বেরিয়ে আসা আলোক রশ্মি, সেই বেরিয়ে আসা আলোক রশ্মিকে আমি কিসের মধ্যে দিয়ে পাস করবো, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে পাঠাবো। এবার এখানে ধরে নেওয়া হচ্ছে যে আমাদের একটা NaCl এর, এইটা NaCl এর দ্রবণ, মানে এমন একটা চেম্বার করা আছে, যে চেম্বারের মধ্যে NaCl এর দ্রবণ রাখা আছে।
তো সেই দ্রবণের মধ্যে দিয়ে যখন এই আলোক রশ্মি পাস হবে তখন কি হচ্ছে যে এই ওই তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা এই আলোক রশ্মির বেশ কিছুটা অংশ শোষিত হয়ে যাবে। কারণ এই যে আলোক রশ্মি যাচ্ছে সেই আলোক রশ্মির বেশ কিছুটা অংশ আমার এই NaCl দ্রবণ কর্তৃক শোষিত হবে। এবার এই অশোষিত যে অংশ সেই অশোষিত অংশটাই গিয়ে কোথায় পড়বে? সেই অশোষিত অংশটাই গিয়ে পড়বে আমাদের এই বর্ণালীবীক্ষণ যন্ত্রের প্রিজমের ওপর। তাহলে এখানে আমি প্রিজমটা রাখি, তাহলে এটা আমাদের প্রিজম। তাহলে প্রিজমের ওপর যখন আমার সেই আলোক রশ্মিকে পড়বে সেই আলোক রশ্মি কি হবে? বিচ্ছুরণ ঘটবে। বিচ্ছুরণ ঘটবে মানে কি অনেকগুলো নির্দিষ্ট তরঙ্গ থেকে আলাদা আলাদা আলোক রশ্মিতে ভেঙে যাবে। আমি এখানে ভাঙতে দিলাম। ভাঙার পর এরা যখন বেরিয়ে যাচ্ছে তখন এরা কোথায় গিয়ে সেই ডার্ক স্পট বা কালো কালো যে পটি, সেই কালো পটির সৃষ্টি করবে? তারা সৃষ্টি করবে ফটোগ্রাফিক প্লেটের ওপর। তাহলে ধরছি এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রাখা আছে, এটা আমাদের কি সেই ফটোগ্রাফিক প্লেট। সেই ফটোগ্রাফিক প্লেটের ওপর পড়বে। সেই ফটোগ্রাফিক প্লেটের ওপর পড়ার পর যে অংশগুলো শোষিত হয়েছিল সেই অংশগুলো কি করবে? বেশ কিছু কালো কালো ব্যান্ড বা দাগ তৈরি করবে। এই যে কালো কালো দাগ, সেই কালো কালো দাগগুলোকে আমি কি বলবো? যে আমাদের শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই যে আমাদের কালো কালো দাগ, সেই কালো কালো দাগগুলোকে আমরা এইভাবে দেখাতে পারি যে আমাদের এখান থেকে হচ্ছে বেনিয়া সহ বলা, তাহলে এই রিজনটা ব্লু, এই রিজনটা আস্তে আস্তে পাবো কি রেড, এবং মাঝখানে কিছু অংশ আমি পাবো কি গ্রিনের জন্য একটা রেঞ্জ। এই গ্রিন রেঞ্জের মধ্যে কি কি পাচ্ছি? সেই গ্রিন রেঞ্জে গিয়ে পাবো বেশ কিছু আমি কালো কালো দাগ, এবং এই যে কালো কালো দাগ, সেই কালো কালো দাগগুলোকে কি বলবো আমি? অ্যাবজর্পশন স্পেকট্রাম। আমরা শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম সেটা দেখলাম। এবার দেখবো যে আমাদের নিঃসরণ বর্ণালী, সেই নিঃসরণ বর্ণালী কি এবং নিঃসরণ বর্ণালীর দুটো ভাগ একটু আগে দেখলাম। সেই নিঃসরণ বর্ণালীর দুটো ভাগ কি কি? একটা আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা হচ্ছে আমাদের রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রামের ক্ষেত্রে যে বস্তুরা এমিশন স্পেকট্রাম দেখায় তারা পুরোপুরি সপ্রভ বস্তু। অর্থাৎ এখানে আমি হেডিং করলাম যে আমাদের এমিশন স্পেকট্রাম কখন হবে? কোন সপ্রভ বস্তু, এই সপ্রভ বস্তু কঠিন তরল গ্যাস সবই হতে পারে, কঠিন তরল বা গ্যাসীয়। কোন সপ্রভ বস্তু তার কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় যে আলোক রশ্মি বিকিরণ করে, সেই বিকিরিত আলোক রশ্মি বা শক্তি, যেটাকে আমরা কি বলছিলাম? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা পেয়ে দিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেই আলোক রশ্মি আমাদের যে বর্ণালীবীক্ষণ যন্ত্র, সেই বর্ণালীবীক্ষণ যন্ত্রে প্রিজম, সেই প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে বর্ণালীবীক্ষণ যন্ত্রের প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে যে বর্ণালীর সৃষ্টি করে তাকে নিঃসরণ বর্ণালী আমাদের এমিশন স্পেকট্রাম বলে। এবার এই এমিশন স্পেকট্রাম, সেই এমিশন স্পেকট্রাম দুটো ভাগ দিয়ে দিলাম। আজ বাকি আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী,
সেকেন্ড যে ডিভিশন সেটা কি দিয়েছিল আমাদের ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এর আরেকটা নাম ছিল, সে আরেকটা নাম কি লাইন স্পেকট্রাম, বা আরেকটা নাম লিখেছিলাম অ্যাটমিক স্পেকট্রাম। এবার এই যে নিরবিচ্ছিন্ন বর্ণালী এবং এই যে বিচ্ছিন্ন বর্ণালী, সেই বিচ্ছিন্ন বর্ণালীগুলো কিভাবে তৈরি হয় সেগুলো একটু দেখি। তো প্রথমে দিক করি আমি কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম কখন পাবো? আমাদের যে সূর্য বা বৈদ্যুতিক বাল্ব বা কোনো গলিত ধাতু দ্বারা নির্গত সাদা আলোক রশ্মি বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে কি করবে? ফটোগ্রাফিক প্লেটে নির্দিষ্ট পাল্লার মধ্যে সাদা আলো 7টি বর্ণের একটি কোটি বা ব্যান্ড তৈরি করে তাকে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলে। এবার এই যে সাদা আলো 7টি বর্ণই তৈরি হচ্ছে, তার মানে এই যে 7টি বর্ণ, সেই 7টি বর্ণ কন্টিনিউয়াস হতে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম বিচ্ছিন্নতা ভাব, সেই বিচ্ছিন্নতা ভাব থাকবে না, বা তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। মানে কি, এই যে 7টি বর্ণ পরস্পরের সাথে নিরবিচ্ছিন্ন অবস্থা থাকে। এবার তারা যদি পরস্পর নিরবিচ্ছিন্ন অবস্থা থাকে, তাদের মাঝখানে কোনো রকম গ্যাপ থাকবে না, বা সেই গ্যাপটাকে আমরা কি বলছিলাম যে কালো পটি বা কালো বনের একটা পটভূমি, সেই কালো বনের পটভূমি থাকবে না। তাহলে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিগুলির মধ্যে কোনো প্রকার আলো বর্ণের গ্যাপ থাকবে না। এবার এই যে আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম, সেই কন্টিনিউয়াস স্পেকট্রামের যে সেটআপ, সেই সেটআপটা কেমন হয়, সেই সেটআপটা একটু দেখা যাবে। যদি আমাদের আলোক রশ্মি এইভাবে যায়, তাহলে আমি এখানে কি দেখবো? এখানে রাখবো একটা প্লেট, যে প্লেট দিয়ে আলোক রশ্মি সোজা বেরিয়ে যেতে পারে। এবার বেরিয়ে যাওয়ার পর আমি এখানে কি দেখবো? একটা প্রিজম। এটা আমাদের প্রিজমের মধ্যে যখন পড়বে, প্রিজমের মধ্যে পড়ার পর কি করবে? এরকম বর্ণে ভাগ হয়ে যাবে। এই বর্ণটা যখন ফটোগ্রাফিক প্লেট, এটা আমাদের ফটোগ্রাফিক প্লেটে যখন পড়বে, তখন দেখি সাদা বর্ণের যে 7টি বর্ণ, সেই 7টি বর্ণ
প্রায় 7টি বর্ণই উপস্থিত থাকে। তাই 7টি বর্ণকে আমি কিভাবে আঁকাতে পারি? অর্থাৎ আমাদের যে ভিজিয়ার রিজিয়ন, কখনো কখনো ইন্ডিগো এটা থাকে না। তাহলে আমাদের এই যে 7টি বর্ণ, সেই 7টি বর্ণ এক্সট্রা করে পটি পাবো, এবং সেই পটিগুলির মধ্যে একটা পটি, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, 1 2 3 4 5 6 7, এই 7টি পটি, সেই 7টি পটি পরপর যে দুটি পটি, সেই পরপর দুটি পটির মধ্যে কোনো রকম গ্যাপ থাকে না, সেই জন্য এর নাম কি? নিরবিচ্ছিন্ন। বা এই যে পটিগুলো, সেই পটিগুলো পরস্পরকে আমাদের কন্টিনিউয়াস ফ্যাশন, কন্টিনিউয়াস ফ্যাশনে থাকবে। এবার আমরা চলে আসবো যে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম, সেই লাইন স্পেকট্রাম, সেই জিনিসটা, এবং লাইন স্পেকট্রামকে আমাদের কেন অ্যাটমিক স্পেকট্রাম হিসেবে বলা হচ্ছে, সেই অ্যাটমিক স্পেকট্রাম হিসেবে বলার কারণটা আমরা দেখে নিই। যদি এরকম হয় যে আমাদের কিছু মৌলিক গ্যাস বা বাষ্প, তাদের খুব অল্প চাপে রাখা হয়েছে একটা তড়িৎ মোক্ষণ নলে, সেটআপটা কেমন? সেটআপটা হচ্ছে, আমি ধরছি এইটা আমাদের সেই তড়িৎ মোক্ষণ নল, এটা আমাদের সেই তড়িৎ মোক্ষণ নল, তড়িৎ মোক্ষণ নল বা ইলেকট্রিক ডিসচার্জ টিউব, ইলেকট্রিক ডিসচার্জ টিউব। এই ইলেকট্রিক ডিসচার্জ টিউবে কি করা হয়? অতি উচ্চ প্রবাহের তড়িৎ পাঠানো হয়, অতি উচ্চ তড়িৎ প্রবাহ দিতে হয়। এবার তাহলে আমাদের এখানে প্লাস এবং এখানে মাইনাস, এটাকে ধরছি প্লাস, এটাকে মাইনাস, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? অতি উচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এর মাঝখানে রাখা হচ্ছে কি? এর মাঝখানে আমাদের রাখা হচ্ছে যে মৌলিক পদার্থের, সেটা গ্যাসীয় বা বাষ্পীয় রসায়ন, মৌলিক পদার্থের গ্যাসীয় বা বাষ্পীয় রসায়ন। এবং এই যে তড়িৎ মোক্ষণ নল, সে তড়িৎ মোক্ষণ নলের ভেতর প্রেশার, সেই প্রেশার অতি অল্প প্রেশার, আমি এখানে কি লিখছি? অতি অল্প চাপ, অতি অল্প চাপ। এবার এই যে প্লাস এবং মাইনাসকে যদি আমরা কানেক্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে? এই যে পার্টিকেলস গুলো আছে, অর্থাৎ মৌলিক পদার্থের গ্যাসীয় বা বাষ্পীয় রসায়ন যে কণা, সেই কণাগুলি শক্তি শোষণ করবে, এবং শক্তি শোষণ করে তারা কি করবে? তারা যে শক্তি স্তরগুলোতে ছিল, সেই নিম্নতর শক্তি স্তর থেকে তাদের উন্নীত হবে কোথায়? উচ্চতর শক্তি স্তরে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এই যে পার্টিকেলস গুলো আছে, সেই পার্টিকেলস গুলো ধরছি আমাদের এইভাবে আছে, এবং এই একটা এনার্জি বা শক্তি স্তর, যে শক্তি স্তরকে আমি E1 নাম দিচ্ছি, এবং তার যে উচ্চ শক্তি স্তর, সেই উচ্চ শক্তি স্তরগুলোকে আমি নাম দিচ্ছি E2, E3 বা E4 দিশা। এবার এরা যখন শক্তি সংগ্রহ করবে, ধরছি প্লাস ডেল ই, যে শক্তি সংগ্রহ হচ্ছে সেটা প্লাস ডেল E1 বা প্লাস ডেল E2 বা প্লাস ডেল E3, বিভিন্ন পরিমাণ শক্তি দ্বারা সংগ্রহ করবে। বিভিন্ন পরিমাণ শক্তি সংগ্রহ করার পর ধরি এটা আমাদের 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর পার্টিকেল, এটা আবার 4 নম্বর পার্টিকেল। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর পার্টিকেল, এই 1 নম্বর এবং 2 নম্বর পার্টিকেল এই ডেল E1 এই পরিমাণ শক্তি সংগ্রহ করে তারা কোথায় চলে যাবে? আমাদের E2। তাহলে এখানে 1 এবং 2 নম্বর পার্টিকেল বসে গেল। এবার এই যে 3 নম্বর পার্টিকেল, সেই 3 নম্বর পার্টিকেল ডেল E2 এই পরিমাণ শক্তি সংগ্রহ করে ধরছে এখানে চলে গেল E3 তে, 3 নম্বর পার্টিকেল, এবং 4 নম্বর পার্টিকেল এই পরিমাণ শক্তি ডেল E3 এই পরিমাণ শক্তি সংগ্রহ করে E4 এখানে চলে গেল। তাহলে এবার উত্তেজিত অবস্থায় কোনো একটা পার্টিকেল কখনোই সুস্থিত বা স্থায়ী হয় না। সুতরাং তারা কি করবে? এই উচ্চতর শক্তি স্তর থেকে ধীরে ধীরে আবার নিম্নতর শক্তি স্তরে কাম ব্যাক করবে। তাহলে এখান থেকে যখন এরা কাম ব্যাক করছে, কাম ব্যাক করার ফলে যে পার্টিকেলগুলো যে যে এক্সট্রা শক্তি গেইন করেছিল, অর্থাৎ ডেল E1, ডেল E2 বা ডেল E3, এই যে গেইন ইন এক্সট্রা শক্তি, সেই গেইন ইন এক্সট্রা শক্তি কি হবে? আমাদের বিকিরণ করবে। বিকিরণ করবে কি হবে? উইথ রেসপেক্ট টু ল্যাম্ডা বা তরঙ্গদৈর্ঘ্যের রেসপেক্ট টু। যে শক্তিগুলো আমাদের বিকিরিত হয়ে যাচ্ছে,
যে শক্তিগুলো আমাদের বিকৃত হয়ে যাচ্ছে ল্যামডা, সেই বিকৃত শক্তিগুলোকে আমরা কি বলবো? অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী বা আমাদের অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম। এবার এই যে এরা উচ্চতর শক্তি স্তরে গেল, সেখান থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসলো, অর্থাৎ যে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম শো করলো, তার যে ইনস্ট্রুমেন্টাল সেটআপ, সেই ইনস্ট্রুমেন্টাল সেটআপটা কেমন সেটা একটু দেখি। যদি আমাদের কাছে এইভাবে আলোক রশ্মিগুলো আমি পাঠাই এবং সেটা একটা স্ল্যাব, সেই স্ল্যাবের মধ্যে পাস হচ্ছে, স্ল্যাবের মধ্যে পাস হওয়ার পর আমি কি করব? এখানে কি বলা আছে? ইলেকট্রিক্যাল ডিসচার্জ। সেই ইলেকট্রিক্যাল ডিসচার্জকে ডাকে রাখছি মৌলিক পদার্থের গ্যাসীয় বা বাষ্পীয় দশা। মানে এই যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মিগুলো তারা ছাড়বে কোনো মৌলিক পদার্থ, মানে আইদার H2 গ্যাস হতে পারে, বা NaCl বাষ্প হতে পারে, বা আমাদের BaCl2 বাষ্প হতে পারে। এই সমস্ত মৌলিক পদার্থ, সেই সমস্ত মৌলিক পদার্থগুলো কি করবে? এরা কিন্তু অণু, H2 তারা অণু, NaCl এটা অণু, BaCl2 অণু। এরা কি হচ্ছে, যখন উচ্চতর শক্তি স্তরে যাচ্ছে তখন এদের মধ্যে বন্ধন, সেই বন্ধনটা ভেঙে যাবে, বন্ড ভেঙে যাওয়ার পরে আমরা মৌলিক পদার্থ হিসেবে এদের পাবো। সেই মৌলিক পদার্থ দ্বারা শোষিত এবং যে ছেড়ে দেওয়া রেডিয়েশন, সেই ছেড়ে দেওয়া রেডিয়েশনটাই এদিকে পাস হচ্ছে। পাস হওয়ার পর এই রেডিয়েশনগুলো আমি পাঠাচ্ছি তার মধ্যে দিয়ে একটা প্রিজমের মধ্যে দিয়ে। প্রিজমের মধ্যে দিয়ে যখন যাবে তখন দেখা যাচ্ছে কি, এই যে প্রিজম থেকে বেরিয়ে যাওয়া যে রশ্মিগুলো, অর্থাৎ বিচ্ছুরিত হওয়া যে রশ্মিগুলি, তারা কি হচ্ছে? ফটোগ্রাফিক প্লেটে গিয়ে, এটা আমাদের ফটোগ্রাফিক প্লেট, এই ফটোগ্রাফিক প্লেটে গিয়ে আমাদের পটি, নির্দিষ্ট পটি সৃষ্টি করবে। এই নির্দিষ্ট পটিগুলোকে কি বলবো? সেই নির্দিষ্ট পটিগুলোকে আমরা বলবো কি, যে লাইন স্পেকট্রাম বা বিচ্ছিন্ন বর্ণালী। লাইন স্পেকট্রাম বা যেটা কি বলবো? বিচ্ছিন্ন বর্ণালী। বিচ্ছিন্ন বর্ণালী। এই বিচ্ছিন্ন বর্ণালী বা পারমাণবিক বর্ণালী একই জিনিস। এবার এদের বিচ্ছিন্ন বা লাইন স্পেকট্রাম হিসেবে কেন বলছি? এই ছবিটা যদি দেখি, যে আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রামের ক্ষেত্রে সাদা বর্ণ তার করসপন্ডেন্স যে 7টি বর্ণ, সেই 7টি বর্ণকে নিরবিচ্ছিন্নভাবে ভেঙে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কি দেখবো? এক্ষেত্রে আমাদের সাদা আলো নিচ্ছি না, ফার্স্ট এটা। আর দ্বিতীয় কথা, এরা কোনোভাবে যখন পটি তৈরি করবে তারা এই বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কখনো নিরবিচ্ছিন্ন অবস্থা থাকবে না। অর্থাৎ এখানে একটা পটির সৃষ্টি হলো, তারপর কিছুটা গ্যাপ দিয়ে এখানে একটা পটির সৃষ্টি হবে, তারপর কিছুটা গ্যাপ দিয়ে এখানে পটির সৃষ্টি হবে, বা তারপর গ্যাপ দিয়ে এখানে পটির সৃষ্টি হবে, এখানে পটির সৃষ্টি হবে। আমরা এই যে পটি এবং এই যে পটি, এটা একটা পটি, এটা একটা পটি, এটা একটা পটি, এদের মাঝখানে যথেষ্ট পরিমাণে গ্যাপ, এবং এই গ্যাপগুলো কি সমান্তরাল গ্যাপ, সমান্তরাল গ্যাপিং, সমান্তরাল গ্যাপিং। এই যে গ্যাপিং পাওয়া যাচ্ছে, এবং এই জন্য এই পটিগুলো কি হচ্ছে? বিচ্ছিন্ন দশায় থাকছে। এই জন্য এদের কি বলা হচ্ছে? লাইন স্পেকট্রাম বা বিচ্ছিন্ন বর্ণ, কারণ এরা পরস্পর একটা লাইন হিসেবে চলছে। এবং এখানে আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখার জন্য খুব দরকার, সেটা কি, যে এক্ষেত্রে প্রতিটি পাল্লায় মানে এই যে একটা পাল্লা, এই যে একটা পাল্লা, এই যে একটা পাল্লা বা ব্যান্ড, এই প্রতিটি পাল্লায় নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বেশ কিছু আলোক রশ্মি আমি বা বর্ণালী পাবো। সেই সাদা আলোর মতো 7টি বর্ণালী একসাথে পাবো না। নির্দিষ্ট পাল্লায় বেশ কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অবস্থান থাকবে। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হলো হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম বা হাইড্রোজেনের রেখা বর্ণালী, সেটার উৎপত্তি কীভাবে হচ্ছে এবং তার বিভিন্ন ডেসক্রিপশন। তো হাইড্রোজেন যে রেখা বর্ণালী, অর্থাৎ H2 লাইন স্পেকট্রাম, H2 লাইন স্পেকট্রাম,
H2 লাইন স্পেকট্রাম এটা দেখতে গেলে বিজ্ঞানী বামার 1885 1885 এই এত সালে বিজ্ঞানী বামার একটা সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটা কি, আমাদের নিউ বার সমান সমান আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে নিউ বার হচ্ছে যে বিকিরিত রশ্মি, সে বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা, বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা। আর কি, আর হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গের ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। এবার এই যে n1 সেটা কি, n1 হচ্ছে যে আমাদের নিম্নতর যে শক্তি স্তর, সেই নিম্নতর শক্তি স্তরে যে কোয়ান্টাম নাম্বার, নিম্নতর শক্তি স্তরে কোয়ান্টাম নাম্বার, এবং এনটু হচ্ছে উচ্চতর যে শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তরে কোয়ান্টাম নাম্বার। এবার এই যে কোয়ান্টাম নাম্বার বলছি, কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কি, সেই কোয়ান্টাম নাম্বারটা ঠিক আগে যে ছবিতে E1 E2 E3 E4 আগেছিলাম, সেই E1 এর করসপন্ডেন্স সেটা হচ্ছে N1, E2 এর করসপন্ডেন্স সেটা হচ্ছে N2। এবার যদি ফার্দার N3 N4 হয় সেগুলো হচ্ছে E3 E4 এর করসপন্ডেন্স আসবে। এই যে N1 এবং N2 এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমরা ঠিকঠাক বুঝে যাবে। এবার কি, হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম, সেই হাইড্রোজেনের লাইন স্পেকট্রামকে যখন আমি সেই বর্ণালীক্ষণ যন্ত্রের মধ্যে পাস করলাম, তখন দেখতে পেলাম কি, এই হাইড্রোজেন লাইন স্পেকট্রাম টোটাল 4টে লাইন, 4টে লাইন কারা কারা, H আলফা, H বিটা, H গামা এবং H ডেল্টা। এই 4টে লাইনের সমষ্টিগত একটা ফলাফল। এবং এই 4টে লাইনের মধ্যে এরা কিভাবে অবস্থান করছে, এরা অবস্থান করছে H আলফা, H বিটা, H গামা এবং H ডেল্টা। এটাকে H আলফা, H বিটা, H গামা, এটা হচ্ছে আমাদের H ডেল্টা। তাহলে দেখতে পাচ্ছি H আলফা এবং H বিটার মধ্যে আমাদের যে গ্যাপিং, সেই গ্যাপিংটা সবচেয়ে বেশি। তারপর H বিটা, H গামা এবং তারপর কি H গামা এবং H ডেল্টার মধ্যে। তো H আলফা, সেই H আলফা লাইনটা কোথায় পাবো, সেই H আলফা লাইনটা হলো রেড রিজিয়ান বা লাল বর্ণের ক্ষেত্রে। H বিটাটা পাবো আমি নীলাভ সবুজ বা ব্লুইশ গ্রিন বা গ্রিনিশ ব্লু। এবার এই যে H গামা, সেই H গামা রেঞ্জটা কি, সেই H গামা রেঞ্জটা হলো ব্লু। আর H ডেল্টা ভায়োলেট, এই রিজিয়নগুলোতে পাবো। তার মানে যদি আমি ল্যামডা বেসিসে সাজাতে যাই, তাহলে H আলফা আর ল্যামডা সবচেয়ে বেশি, তারপর H বিটা, তারপর H গামা এবং তারপর H ডেল্টা। এই যে H আলফা, H বিটা এবং H ডেল্টা, এই প্রত্যেকটার জন্য আমার N2 মান কত, H আলফার জন্য N2 মান 3, এর জন্য 4, এর জন্য 5 এবং এর জন্য 6। এবং প্রত্যেকটা জন্য N1 এর যে মান, সেই N1 এর মান 2। তাহলে N1 এর মান আমার ফিক্সড, N2 এর মান ভেরি হয়ে যাচ্ছে কত, 3 4 5 6। তাহলে H আলফা তার জন্য যে সূত্র সেটা কি, R ইন্টু 2 স্কোয়ার, মানে 2 গুণ 4 মাইনাস এখানে কত হচ্ছে 3 তিরিখে 9। এইটা H বিটা তার জন্য মান কত পাবো, R 1/4 মাইনাস 4 16, H গামা আর 1/4 মাইনাস 5/25 এবং H ডেল্টা তার জন্য মান কত কি, R 1/4 মাইনাস 6 36। এই ভ্যালুগুলো পাবো। এবং এখানে রিডবার্গের যে কনস্ট্যান্ট, সেই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত, রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু 109678 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই ডেটাগুলো বসিয়ে
এর মানগুলো ক্যালকুলেট করতে পারি এবং এর মান ক্যালকুলেট করলে আমরা আর মান পাবো, নিউ বারের মান পাবো, বা নিউ বার সমান সমান মান পাবো, নিউ বার সমান সমান 1/λ, এবং সেটাকে ঠিক অনন্য করে দিয়ে ল্যামডার মানগুলো আমি পেয়ে যাবো। এটা গেল আমাদের H2 যে লাইন, H2 লাইনের বামার কর্তৃক যে তৈরি যে চারটে লাইন, সেই চারটে লাইন। তাহলে এই যে পুরোপুরি সিরিজটা কি বলবো আমি, বামার সিরিজ, বামার সিরিজ। বামার সিরিজে কটা লাইন পাওয়া যাচ্ছে আমার, টোটাল চারটে লাইন। এবার এই বামার সিরিজ ছাড়াও আরো 5টে সিরিজ, সেই 5টে সিরিজ পরবর্তীকালে আবিষ্কার হয়েছিল। যে 5টে সিরিজ কি কি, আমাদের শুরু থেকে যদি দেখি, ফার্স্ট সিরিজ সেটা হচ্ছে লিম্যান 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 সিরিজ। 2 নাম্বার বামার সিরিজ, সরি এখানে শুধু সিঙ্গেল লিম্যান সিরিজ, বামার সিরিজ। তারপর প্যাসেন, তারপর ফুল, এটাকে কি ফান্ড বলা হয়। তারপর ব্র্যাকেট, ডবল টি ব্র্যাকেট। 6 নম্বর হচ্ছে হামফ্রিস, PHREYS, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, পি হামফ্রিস। সবার জন্য এই যে কমন সূত্র, সেই কমন সূত্রটা কি, নিউ বার সমান সমান R ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এবার এখানে নিচ্ছি আমি n1 এবং এর জন্য n2। লিম্যানের জন্য n1 কত, লিম্যানের জন্য n1 ধরো 1, এর জন্য 2, এর জন্য 3, এর জন্য 4, 5 এবং এর জন্য 6। n2 মান কত হবে, 1 বাদ দিয়ে, বাদ দেখি 2 3 4 ডট ডট ডট, এখানে দিলে কত হবে 3 4 5 ডট ডট ডট, এর ক্ষেত্রে 4 5 6 ডট ডট ডট, এরা 5 6 7 ডট ডট ডট, এরা 6 7 8 ডট ডট ডট, এরা 7 8 9 ডট ডট ডট। অর্থাৎ এই ডেটাগুলো যদি বসাই, তাহলে করসপন্ডিংস আমি লিম্যান, বামার, প্যাসেন, ফুল, ব্র্যাকেট এবং হামফ্রিজের যে সিরিজগুলো, সেই সিরিজগুলো পেয়ে যাবো। এবার লিম্যান সিরিজ, সেই লিম্যান সিরিজে থেকে যে স্পেকট্রাম পাবো, সেই স্পেকট্রামটা কোন রিজিয়নে থাকছে সেটা দেখি। লিম্যান সবসময় থাকে ইউভি রিজিয়ন, বামার সিরিজ সবসময় ভিজিবল রিজিয়ন। প্যাসেন হচ্ছে আমাদের আইআর রিজিয়ন বা ইনফ্রারেড, এরা ফার ইনফ্রারেড, এটাও ফার ইনফ্রারেড, এটাও আমাদের ফার ইনফ্রারেড রিজিয়নে থাকছে। এবার যদি আমাদের বলা হয় যে ইলেকট্রন, মানে হাইড্রোজেনের ইলেকট্রন আমাদের দ্বিতীয় কক্ষ থেকে তৃতীয় কক্ষে যাবে বা তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে আসবে, তাহলে সেক্ষেত্রে ল্যামডা ভ্যালু কত হবে। তাহলে আমি কোন সূত্র দিয়ে করবো, আমরা জানি নিউ বার সমান সমান R ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। আমি কি বললাম যে আমাদের তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে আসবে, তাহলে n1 এর মান কি বলেছিলাম, n1 এর মান বলেছিলাম আমি নিম্নতর শক্তি স্তরের ক্ষেত্রে, তাহলে এখানে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, তাহলে n1 এর মান বসাবো 2, এবং উচ্চতর শক্তি স্তর, সেই উচ্চতর শক্তি স্তরের জন্য কত বসাবো 3, কারণ আমি 3 নম্বর শক্তি স্তর থেকে আনছি। আর এর মান কত জানতাম, 10967 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই সবগুলি বসিয়ে দিই, ইনভার্স সমান সমান 10967 ইন্টু n1 স্কোয়ার 4/9, নিউবার সমান সমান 10967 4×9 = 5 - 4, নিউবার সমান সমান 10967 ইন্টু 9 - 5/36, অতএব 1/λ সমান সমান 10967 ইন্টু 5/36। এভাবে করবো, তাহলে ল্যামডা ভ্যালু কি হবে, ল্যামডা হলো ঠিক উল্টোটা পাবো যে 10967, উপর চলে যাবে আমার 36, নিচে চলে যাবে 5। তো এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে ক্যালকুলেট করলে কি হয়, 6564 ইন্টু 10⁻⁻8, অর্থাৎ সেন্টিমিটার ইনভার্স, বা এটা কি বলতে 6564
স্কেল এত আর্মস্ট্রং। কেন? কারণ আমরা জানি 1 আর্মস্ট্রং ইজ ইকুয়ালস টু 10⁻⁸ এত সেন্টিমিটার বা 10⁻10 এত মিটার। তাহলে এই সূত্র দিয়ে এইভাবে অঙ্কগুলোকে আমাদের করতে হয়। তাহলে এই যে এখানে যে ডেটাটা আমরা পেলাম সেই ডেটা থেকে কি কনক্লুশন টানা যাচ্ছে? সেই ডেটা থেকে কনক্লুশন এটা টানা যাচ্ছে যে আমাদের ভিজিবল রিজিয়নের রেঞ্জ কত ছিল? 4000 আর্মস্ট্রং থেকে 8000 আর্মস্ট্রং, এবং এই রেঞ্জের মধ্যেই এই রেঞ্জটা পড়ে যাচ্ছে। সুতরাং এই যে ল্যাম্বডা সেই ল্যাম্বডা করসপন্ডেন্স আমাদের ভিজিবল রিজিয়নে পড়ে যাচ্ছে, এবং ভিজিবল রিজিয়নে যদি পড়ে এক্ষেত্রে N1 এর মান কত? N1 এর মান 2। তাহলে পূর্ব যে চার্ট এখানে লিখেছিলাম সেই চার্ট অনুসারে কোন সিরিজটা এটা পাচ্ছি সেই সিরিজটা হলো ওই বামার সিরিজ। কেন? কারণ বামার সিরিজে ছিল আমার আর 2 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, এবং n এর মান এখানে 3 4 5 সেটাই হচ্ছিল, এবং এখানে 2 স্কোয়ার মানে 1/4। তাহলে এই যে 1/4 এখানে আছে। তাহলে এই লাইনটা পুরোপুরি তার জন্য বামার সিরিজ এবং বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফার জন্য যেটা পাচ্ছিলাম সেটা কত? এইচ আলফার জন্য n1 এর মান 2 এবং n2 এর মান 3। তাহলে এটা বামার সিরিজের কোনটা? বামার সিরিজের এইচ আলফা, সেই এইচ আলফা লাইন। এর সাথে সাথে আরো দুটো পয়েন্ট আমরা জানবো। যদি আমাদের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বলে, হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য বলে, অর্থাৎ ল্যাম্বডা মিনিমাম, এই ল্যাম্বডা মিনিমাম আমাদের ক্যালকুলেশন করতে হবে। ল্যাম্বডা মিনিমামের ক্ষেত্রে আমরা কি করব? যে n1 এর মান যেটা আমাদের বলে দেওয়া থাকবে অঙ্কে সেই যেটা বসাবো, এবং n2 মান কি বসাবো? সবসময় ইনফিনিটি বসাবো। n2 মান সবসময় ইনফিনিটি বসাবো, বা n1 এবং n2 গুলো যে কোনো একটা ইনফিনিটি বসালেই চলবে। তার সাথে সাথে যদি আমার দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কথা বলে ল্যাম্বডা ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কি করবো? n1 এবং n2 এদের মাঝখানে ডিফারেন্স সবসময় হবে 1 ইউনিট। অর্থাৎ n1 এর মান যদি 2 বসাই, n2 এর মান কত হবে? 3। বা n1 এর মান যদি 5 বসাই, n2 এর মান হবে 6। বা n1 এর মান যদি 7 বসাই, n2 এর মান কত হবে আমাদের? 6। এই টাইপের।